আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ বুধবার রাতে এক খুদে বার্তায় এই তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেফতার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ব্যাপক বিক্ষোভ আর স্লোগানের মধ্যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানার হত্যা মামলায় বুধবার 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ সময় তাদের উপর ডিম আর জুতাও ছুড়ে মারেন বিক্ষুব্ধ জনতা। দিনব্যাপী নজিরবিহীন এমন পরিবেশের সৃষ্টি হয় আদালত প্রাঙ্গণে। এতে অংশ নেয় হাজার হাজার মানুষ এবং আইনজীবীরা। বিক্ষোভ সামলাতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদেরকেও বেগ পেতে হয়। নাজিবুর রহমানের রিপোর্ট। কিছুদিন আগেও একজন ছিলেন প্রভাবশালী মন্ত্রী আর অন্যজন সদ্য বিদায়ী সরকার প্রধানের উপদেষ্টা। কিন্তু সময়ের পালাবদলে তাদের দাম্ভিকতা আজ চূর্ণ বিচূর্ণ। আদালত প্রাঙ্গণে হত্যাকাণ্ডে অভিযুক্ত আনিসুল হক আর সালমান এফ রহমানের বহনকারী গাড়ি ঢুকতেই বিক্ষোভে ফেটে পড়ে আদালত প্রাঙ্গণ। কেউ ছুঁড়েছেন ডিম, কেউ আবার জুতা ছুঁড়েছেন তাদের উপর। দীর্ঘদিন জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এমনই হয়। হাজারো মানুষের ভিড় ঠেলে আদালতে তোলা হয় দুই প্রভাবশালী নেতাকে। ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে দুই ব্যক্তিকে হত্যার ইন্ধনদাতা হিসেবে দায়ী করা হয় সালমান এফ রহমান ও আনিসুল হককে। আদালতের কাছে চাওয়া হয় 10 দিনের রিমান্ড। আদালত তা মঞ্জুরও করেন। আদেশের পরও বিক্ষোভ থামেনি সাধারণ জনতার। আওয়ামী লীগের দুই নেতার সর্বোচ্চ বিচার চেয়েছেন বিক্ষুব্ধ মানুষ। হচ্ছে খুনি, ওদের বিচার চাই, ন্যায্য বিচার চাই। ওরা 10 দিন রিমান্ড দিয়েছে, 10 দিনের রিমান্ডে কিচ্ছু হবে না। আর বাংলাদেশের সাথে যারা দুর্নীতি করবে তাদের ফাঁসি চাই। বাংলার মাটিতে তার কোনো জায়গা নাই, ঠাঁই নাই, সে ভারত যাক গিয়া। আইনজীবীরা বলছেন, তাদের প্রত্যক্ষ মদদেই 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন দুইজন। এই মামলায় একজন কিশোরকে হত্যা করা হয়েছে। ওই কিশোরকে হত্যা করেছে তার পিতা বাদী হয়ে সুনির্দিষ্টভাবে এদের বিরুদ্ধে মামলা করেছে। সে বলেছে এদের নির্দেশে সহযোগিতায় যোগসাজশে আমার সন্তানকে হত্যা করা হয় এবং তারা 10 দিন রিমান্ড চেয়েছিল। প্রসিকিউশন 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। কোনো আসামিকে ঘিরে এমন ঘটনা আদালত পাড়ায় নজিরবিহীন। অভিযুক্তদের পক্ষে এদিন এজলাসে ছিল না কোনো আইনজীবী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া অভিযোগ গ্রহণ করেছে তদন্ত সংস্থা। আর মিরপুর 10 নম্বরে আন্দোলনরত শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা হয়েছে বুধবার। এদিকে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। তামজিদ সুমনের রিপোর্ট।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার শিক্ষার্থী হত্যার অভিযোগে মামলা হলো। মিরপুর 10 নম্বরে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ফয়জুল ইসলাম রাজন। 19 জুলাই শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়, এতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এই ঘটনায় রাজনের ভাই রাজীব বুধবার বাদী হয়ে মামলা করলে কাফরুল থানাকে মামলা নিতে নির্দেশ দেয় সিএমএম কোর্ট। শেখ হাসিনা ছাড়াও 24 জনের মধ্যে মামলায় অন্যরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ এবং আওয়ামী লীগ যুবলীগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট 24 জনের বিরুদ্ধে এই মামলাটিকে নিয়মিত এফআইআর বা এজাহার হিসেবে গণ্য করে তদন্ত এবং গ্রেপ্তারপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছেন। এর আগে একই আদালতে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়। ঢাকার সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী এই মামলা গ্রহণ করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া অভিযোগ গ্রহণ করেছে তদন্ত সংস্থা। আবেদনটা করেছি ট্রাইব্যুনালের কোঅর্ডিনেটর তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ধানমন্ডিতে যাদের অফিস তার বরাবর করেছি। কমান্ড রেসপন্সিবিলিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য যাদের ইনস্টিগেটিং বক্তব্যের কারণে পুলিশের অসাধু কিছু সদস্য, র্যাবের কিছু সদস্যরা রাস্তায় নির্মমভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। এটা গণহত্যা হয়েছে। এটা হলো একটা সিস্টেম ক্রাইম। এটা একটা পরিকল্পিতভাবে একটা জনগোষ্ঠীকে অথবা একটা গ্রুপকে সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে ডিস্ট্রয় করার উদ্দেশ্যে তাদেরকে ফিজিক্যালি হার্ম করা হয়েছে, মেন্টালি হার্ম করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নিহত সিয়ামের বাবা বুধবার সংস্থাটিতে এই আবেদন করেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ছাত্রদের আন্দোলনে গণহত্যা হওয়ায় বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে করা সম্ভব। আর সদ্য সাবেক প্রধানমন্ত্রী সহ সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচারে কোনো ছাড় দেয়া হবে না। ছাত্র জনতার গণ আন্দোলনে অংশ নেবার কারণে দেশজুড়ে যে মামলা হয়েছিল তা 31 অগস্ট ও রাজধানীতে হওয়া মামলা আজকের মধ্যেই প্রত্যাহার করা হবে বলেও বুধবারের সচিবালয় ব্রিফিংয়ে জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। সচিবালয়ে রোববার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর পরপরই 3 দিনের মধ্যে ছাত্র জনতার গণ আন্দোলনে হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা। কিন্তু সারা দেশে পুলিশের কার্যক্রম ঠিকঠাক না থাকায় তা সম্ভব হয়নি বলে বুধবার সংবাদ সম্মেলনে জানান তিনি। আশ্বাস দেন সব মামলা প্রত্যাহার হবে এ মাসের মধ্যেই। 31 অগস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। ছাত্র আন্দোলনের সময় গণহত্যা হয়েছে উল্লেখ করে তার সাথে সংশ্লিষ্টদের কোন আইনে বিচার হবে তাও পরিষ্কার করেন আইন উপদেষ্টা। যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। আমরা এখানে কোনো ছাড় দিব না। যদি এখানে আমাদের বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে, আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব। আমরা তো প্রথম করব। আমি তো আপনাদের ধরেন এত কিছু উত্তর দিতে পারবো না এখনই। আমরা বিচারের উদ্যোগ নিব, তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন, সেটা আমরা খতিয়ে দেখব। এছাড়া সাগররুনি হত্যার বিচার, সমাজের বৈষম্য দূর, মানুষের ভোটাধিকার ফেরানো সহ জনগণের চাওয়া পূরণ করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলেও জানান আইন উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
যে কোনো মূল্যে কারখানার উৎপাদন অব্যাহত রেখে অর্থনীতির চাকা গতিশীল রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার তার সরকারি বাসভবন যমুনায় বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমই এর সাথে নেতাদের বৈঠকে তিনি একথা বলেন। ব্যবসায়ীরা দেশের বর্তমান ব্যবসার পরিবেশ সম্পর্কে ডক্টর ইউনূসকে অবহিত করেন। বিশেষ করে ডলার ও জ্বালানির সংকট নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা। প্রধান উপদেষ্টা ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শুনে তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও তার প্রেস সচিব এ সময় সেখানে উপস্থিত ছিলেন। শেখ হাসিনা পালায় না, কোথায় গেল এই দম্ভ? এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লেজ গুটিয়ে পালাতে হয়েছে স্বৈরাচার হাসিনাকে। ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন মির্জা ফখরুল। বুধবার রংপুরের পীরগঞ্জে ঐক্য সম্প্রীতির সমাবেশে এসব কথা বলেন তিনি। একে মইনুল হককে সাথে নিয়ে রংপুর থেকে ইমরুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন রিপন মৃধা। 2 দিনের উত্তরাঞ্চলের সফরের শেষ দিনে স্বৈরাচার শেখ হাসিনা হটাও আন্দোলনের বীর শহীদ আবু সাইদের বাড়ির পাশে ঐক্য ও সম্প্রীতি সমাবেশ বিএনপির। দলের নেতাকর্মী আর সমর্থক ছাড়াও পীরগঞ্জের হাজারো জনতা যোগ দেন এতে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। তিল ধারণের ঠাঁই ছিল না জাফরপাড়া মাদ্রাসা মাঠে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের বিদায় হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন শেখ হাসিনা। ছাত্রদের আত্মত্যাগ সফল করতে এই ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাই না। লেজ গুটিয়ে আধা ঘন্টার মধ্যে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। কিন্তু ভারতে পালিয়ে গিয়ে সে চুপ করে নাই। সে ভারত থেকে আবারও ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে, এই দোয়া তুলে আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করবার জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য নতুন চক্রান্ত শুরু হয়েছে। এই ভয়াবহ জালেম হত্যাকারী খুনি সরকার পালিয়েছে, পতন হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার সহযোগীরা এখনও রয়ে গেছে মন্তব্য করে গণতন্ত্র ধ্বংস আর দুর্নীতির দায়ে তাদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির মহাসচিব। পালানোর চেষ্টা না করে ওবায়দুল কাদেরকে তার বাসায় আশ্রয় নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বারবার বলতেন, পালাবো না, আর ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো। কোথায় উঠেছে এখন কেউ জানে না। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন, আমার বাসায় আসেন। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান মির্জা ফখরুল। বলেন, জাতীয় নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। এই ঐক্যের মধ্য দিয়ে দেশকে পরিষ্কার করে নতুন নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই, সেই নিরপেক্ষ নির্বাচনের একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও। স্বৈরাচার শেখ হাসিনার বিদায়ী আপাতত স্বস্তি বিএনপিতে। জাতীয় নির্বাচনের দাবি জানানো হলেও অন্তর্বর্তী সরকারকে খুব বেশি চাপ দিচ্ছে না দলটি। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত সরকারকে সময় দিতে চায় তারা। এর আগে পীরগঞ্জে পৌঁছে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন বিএনপির মহাসচিব। পরে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি। বিএনপির তরফ থেকে তুলে দেন আর্থিক সহায়তা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, পীরগঞ্জ, রংপুর। ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিরুদ্ধে কোনো বক্তব্য দিলে তা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসাইন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে ভারত, সৌদি আরব, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। বুধবার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে আলাদা সৌজন্য সাক্ষাৎ শেষে দেশগুলোর রাষ্ট্রদূতরা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। এ সময় নতুন সরকারকে সহযোগিতা সহ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহের কথা জানান ভারত, সৌদি আরব ও যুক্তরাজ্যের কূটনীতিকরা। I conveyed our
willingness to দুদেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় নয়াদিল্লি। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। for peace, security and development. The interim government has the UK's support as it works to restore peace and order, ensure accountability and chart a peaceful pathway to an inclusive, prosperous and democratic future for the people of Bangladesh. বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না চীন, এই কথা জানিয়ে দেশটির রাষ্ট্রদূত বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করবে বেইজিং। আর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেও গণমাধ্যমে কথা বলেনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করব। পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতীয় হাইকমিশনারের কাছে তিস্তার পানি বন্টন, সীমান্তে হত্যা এবং সাবেক প্রধানমন্ত্রীর ভারত থেকে বিবৃতি দেওয়া সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। তিস্তা এমনকি এক দেশের জন্য যা পানি প্রয়োজন সেটুকুও নাই, কিন্তু আছে তো। দেখা যায় যে এই দুই পারেই ক্যানেল যাচ্ছে এবং ইরিগেশন হচ্ছে, আর মাঝখানে বাংলাদেশ শুকনা। এটা আপনি উপর থেকে ছবি নিলেও দেখতে পাবেন, এখন তো ছবি নেওয়া কোনো কঠিন কাজ না। আমি তাকে এই কথাটা বলেছি যে পানি কম আছে, খুবই কম আছে, ধরলাম আছে তো। 100 কিউসেক পানিও যদি থাকে তাহলে 30 কিউসেক কি আপনারা আমাদেরকে দিতে পারেন? আমি এই শব্দটা ব্যবহার করেছি। সীমান্ত নিয়ে আমি শুধু এটুকু বলেছি যে একটা দুই দেশের একটা যেটা গুরুত্ব দিয়েছে আপনারা হয়তো দেখেছেন, সেটা হলো যে এটা পিপল সেন্ট্রিক হবে। এই সরকার আর সরকারের মধ্যে শুধু সম্পর্ক, মানুষের কোনো ভূমিকা থাকবে না সেখানে। মানুষ সন্তুষ্ট হলো অসন্তুষ্ট হলো, আমি তাকে এটাও বলেছি যে আছে কিছু সমস্যা, সেটা আমাদের আসলে দূর করতে হবে। মানুষ যেন ভালো বোধ করে, মানুষ যেন মনে করে যে তারা বন্ধু। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় চাইলে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান এই উপদেষ্টা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বুধবার সন্ধ্যায় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র জনতার রাজপথে থাকবে বলেও জানিয়েছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি থেকে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। শেখ হাসিনার বিচারসহ 4 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বুধবার পালিত হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক কর্মসূচি। এ সময় রাজধানীর শাহবাগ মোড় মুখরিত হয়ে ওঠে ছাত্র জনতার স্লোগানে। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও ভারতে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। দাবি জানান সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগের করা হামলার বিচার এবং যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদের দ্রুততম সময়ে সমতা নিশ্চিতের। মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল, সে জায়গা থেকে সামনে যদি বিন্দু পরিমাণ কোনো বাধার আশঙ্কা আমরা দেখি, তাহলে ওই 5ই আগস্টের মতো জনতার স্রোতে তাদেরকে পিছিয়ে দিতে হবে। সমাবেশ শেষে শাহবাগ থেকে ধানমন্ডি রাপা প্লাজা পর্যন্ত পদযাত্রায় অংশ নেয় শিক্ষার্থীরা। সেখানে প্রায় ঘণ্টাখানেক তারা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা সহ সমন্বয়ক পরিচয়ে কেউ যদি বাড়তি সুবিধা নেয় তবে তাকে প্রতিহত করার আহ্বান জানায় সংগঠনটি। যে বিশেষ সুযোগ সুবিধা দাবি করবে তাকে গণধুলাই দিবে। সেখানে আন্দোলনে শহীদদের স্মরণে নীরবতা পালন করে শিক্ষার্থীরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর সড়কের আশপাশ এলাকায় জড়ো হয়েছেন। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মেজান রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মেজান, গতকাল রাতে তো সেখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন, তো এই মুহূর্তে আপনি সেখানকার চিত্র কেমন দেখছেন? কথা আপনি জানেন যে আজকে 15ই আগস্ট এবং এই 15 আগস্টকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যার পর থেকেই এই যে ধানমন্ডির যে 32 নাম্বার শেখ মুজিবুর রহমানের যে
জাদুঘরটি রয়েছিল সেই জাদুঘরের প্রবেশমুখ এবং তার ওই পারে দুই পারেই কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা তারা কিন্তু অবস্থান নিয়েছিল এবং তারা তাদের ব্যানার থেকে এখানে যে 15 আগস্টের আনুষ্ঠানিকতা পালন করা হয় সেটি প্রতিহত করার ঘোষণা করেছিল এবং সারা রাতই এখানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল এবং শুধু এই ধানমন্ডি 32 নাম্বারের সামনে না, সায়েন্স ল্যাবরেটরির মোড় সহ আশেপাশের যত এলাকা রয়েছে সব এলাকায় ছাত্র জনতার অবস্থান রয়েছে এবং তারা পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কিন্তু এই এলাকাটিতে জনসাধারণকে চলাফেরা বা বিভিন্ন ধরনের অনুমতি দিচ্ছে। তাছাড়া এখানে তাদের অবস্থান রয়েছে এবং এই যে 5 তারিখে শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তাদের সরকারের যে পতন হয়েছে এবং ছাত্র জনতার যে শত শত ছাত্র জনতা যে নিহত হয়েছে সারা দেশে, সেই ধরনের বিচারের আগে এই ধরনের শোক পালন করার কোনো মানে হয় না। এই ধরনের যুক্তিতেই কিন্তু তারা এখানে আজকের যে 15 আগস্ট পালনে তারা হচ্ছে যে সর্বতভাবে এই যে এটি মানে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন এবং সারা রাতে ছাত্র জনতার অবস্থান এই 32 নাম্বারকে কেন্দ্র করে এখানে ছিল আমি দেখেছি এবং সকাল পর্যন্ত আরও সংখ্যায় কিন্তু ছাত্র জনতার সংখ্যা কিন্তু বেড়েছে এবং এইখানে কিন্তু তাদের অবস্থান নিয়ে তারা সেই যে আওয়ামী লীগের যে কর্মসূচি 15 আগস্টকে কেন্দ্র করে হয় সেটি কিন্তু প্রতিহত করছে এবং এই যে এখানে কিন্তু সবাই এছাড়া বিভিন্ন মোড়েও কিন্তু ছাত্রদের লোকজন রয়েছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে তল্লাশি করেই কিন্তু এই এলাকাটিতে লোকজনকে আসতে দিচ্ছেন। কথা এই ছিল এখানকার বর্তমান সর্বশেষ অবস্থা। ধানমন্ডি 32 নম্বর এলাকা থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতির খবর জানছিলাম। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।